প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নবম অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের ময়মনসিংহ বোর্ড 2023-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা কিছু লেনদেন দেখতে পাচ্ছি। প্রথমে আমরা একটু আইডেন্টিফাই করে ফেলার ট্রাই করি কোন লেনদেনটা আমাদের রেয়ামিলে আসবে এবং কোন পাশে বসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি মূলধন দেওয়া আছে। মূলধন আমাদের জন্য মালিকানা সত্ত্বের একটা অংশ, তাই এটা চলে যাবে ক্রেডিট অংশে। তারপর দেখতে পাচ্ছি উত্তোলন। উত্তোলন সাধারণত আমাদের ডেবিট সাইডেই বসে, সো উত্তোলনকে আমরা লিখব ডেবিট হিসেবে। এরপর আছে সমন্বিত ক্রয়। তো সমন্বিত ক্রয় বলতে তিনটা কাজকে একসাথে বোঝানো হয়। যখন আমরা দেখব আমাদের রেয়ামিলের মধ্যে সমন্বিত ক্রয় আছে, আমরা কিন্তু তখন আর সমাপনী মজুদ পণ্যকে নিয়ে আসব, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্যকে আমাদের রেয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য অ্যাডজাস্ট করা আছে, কিন্তু সমাপনী মজুদ পণ্য অ্যাডজাস্ট করা নেই। এই জন্য আমরা যদি সমাপনী মজুদ পণ্যকে নিয়ে আসি, প্রারম্ভিক মজুদ পণ্যকে আনবো না। এবং সমন্বিত ক্রয় যখন থাকবে, সমন্বিত ক্রয় আমাদের ব্যয়কে নির্দেশ করে, তাই এটা হয়ে যাবে ডেবিট। তারপর দেখতে পাচ্ছি প্রদেয় বিল আছে। প্রদেয় বিল আমাদের জন্য এক ধরনের দায়, তাই এটা হয়ে যাবে ক্রেডিট অংশে। এরপর দেখতে পাচ্ছি সুনাম আছে। সুনাম আমাদের জন্য এক ধরনের সম্পদ, তাই সুনাম চলে যাবে ডেবিট দিকে। তারপর দেখতে পাচ্ছি ভূমি ও দালান কোঠা দেওয়া আছে। ভূমি ও দালান কোঠা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা স্থায়ী সম্পদ, সো এটা চলে যাবে ডেবিট সাইডে। এবার দেখতে পাচ্ছি বিজ্ঞাপনের পরিমাণ দেওয়া আছে। বিজ্ঞাপন আমাদের জন্য এক ধরনের ব্যয়, সো এটা চলে যাবে ডেবিট দিকে। তারপর আছে বকেয়া বেতন। বকেয়া বেতন বলতে আমরা এক ধরনের দায়কে বুঝে থাকি, সো এটা চলে যাবে ক্রেডিট সাইডে। তারপর আছে অগ্রিম প্রদত্ত ভাড়া, অর্থাৎ যে ভাড়াটা আমরা অগ্রিম প্রদান করেছি সেটা চলে যাবে আমাদের ডেবিট সাইডে, কারণ আমাদের জন্য এটা এক ধরনের সম্পদ। এরপর দেখতে পাচ্ছি শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি সাধারণত আমাদের জন্য এক ধরনের আয়, তবে শিক্ষানবিশ ভাতা যদি থাকতো সেটাকে কিন্তু আমরা ব্যয় বলে থাকতাম। তাহলে দেখো, যেহেতু এখানে শিক্ষানবিশ সেলামি দেওয়া আছে, সো এটা আমাদের জন্য এক ধরনের আয় এবং এটা চলে যাবে ক্রেডিট সাইডে। এবার দেখতে পাচ্ছি ভ্যাট প্রদান। যখন আমরা ভ্যাট প্রদান করি, এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়কে নির্দেশ করছে, সো এটা চলে যাবে ডেবিট সাইডে। তারপরে চলে যাচ্ছি পেনশন তহবিল। যত ধরনের তহবিল আছে সবগুলো আমাদের মূলধনের একটা অংশ, তাই এটা চলে যাবে ক্রেডিট অংশে। এরপর দেখতে পাচ্ছি 5% বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ আমাদের জন্য এক ধরনের দায়, তাই বন্ধকি ঋণকে আমরা লিখব ক্রেডিট সাইডে। এবার লাস্ট ওয়ান বলা হয়েছে সমাপনী মজুদ পণ্য। যেহেতু আমরা সমন্বিত ক্রয়কে এখানে অন্তর্ভুক্ত করেছি, তাই সমাপনী মজুদ পণ্য আমাদের রেয়ামিলের মধ্যে আসবে এবং এটা যেহেতু আমাদের জন্য চলতি সম্পদ, তাই এটা হয়ে যাবে ডেবিট। এবার দেখি ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাসন্তী ট্রেডার্সের বন্ধকি ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। খুবই সিম্পল, আমাদের এখানে বন্ধকি ঋণ বলা হয়েছে 50,000 এবং 50,000-এর যদি আমরা 5% করি তাহলে আমরা এখানে পেয়ে যাব 2500 টাকা। তাহলে দেখো 50,000-এর 5% হবে 2500 টাকা, সো 2500 টাকা আমাদের এখানে বন্ধকি ঋণের সুদ। এবার আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে। খতে বলা হয়েছে বাসন্তী ট্রেডার্সের রেয়ামিল প্রস্তুত করো। সো আমরা যদি এখন রেয়ামিল প্রস্তুত করতে যাই, ইতোমধ্যে কিন্তু আমরা কোনটা ডেবিট সাইডে বসবে কোনটা ক্রেডিট সাইডে বসবে সবকিছু ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করে ফেলেছি। সো আমরা এবার আমাদের রেয়ামিলটা প্রস্তুত করব। দেখো, প্রথমেই আছে মূলধন। মূলধন সবসময় ক্রেডিট সাইডে বসে। তারপর আছে উত্তোলন। উত্তোলন বলতে আমরা বিপরীত মূলধনকে বুঝে থাকি, সো উত্তোলন বসবে ডেবিট সাইডে। তারপর যেহেতু আমরা সমন্বিত ক্রয়কে এনেছি, সবার শেষে কিন্তু আবার সমাপনী মজুদ পণ্যকেও এখানে নিয়ে এসেছি এবং সমাপনী মজুদ পণ্য বসে গেছে ডেবিট সাইডে। এবার আসি প্রদেয় বিল। এটা আমাদের জন্য দায়, তাই বসলো ক্রেডিটে। সুনাম আমাদের জন্য এক ধরনের সম্পদ, তাই এটা বসে গেছে ডেবিটে। তারপর আছে ভূমি ও দালান কোঠা। এটাও আমাদের জন্য এক ধরনের স্থায়ী সম্পদ, সো এটা আমরা বসিয়েছি আমাদের ডেবিট সাইডে। তারপর আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন আমাদের জন্য এক ধরনের ব্যয়, তাই আমরা এটাকে বসালাম ডেবিট সাইডে। তারপর দেখতে পাচ্ছি বকেয়া বেতন। বকেয়া বেতন আমাদের জন্য এক ধরনের দায়, তাই বকেয়া বেতনকে আমরা বসিয়েছি ক্রেডিট সাইডে।
তারপরে আছে অগ্রিম প্রদত্ত ভাড়া। অগ্রিম প্রদত্ত ভাড়া বলতে বোঝানো হয় যেটা আমরা সাধারণত ভাড়া পরিশোধ করতে হতো এবং সেটা অ্যাডভান্স আমরা পেমেন্ট করেছি এবং সেটা আমাদের জন্য এক ধরনের সম্পদ, তাই এটাকে আমরা বসিয়েছি ডেবিট সাইডে। তারপর দেখতে পাচ্ছি শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি আমাদের জন্য এক ধরনের আয়, তাই এটাকে আমরা বসিয়েছি ক্রেডিট সাইডে। ভ্যাট প্রদান, এটাকে আমরা ব্যয় বলতে পারি যেহেতু এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়, তাই এটাকে আমরা বসিয়েছি ডেবিট সাইডে। তারপর দেখতে পাচ্ছি পেনশন তহবিল। যত ধরনের তহবিল আছে একটা প্রতিষ্ঠানের, প্রত্যেকটা তহবিল আমাদের মূলধনের একটা অংশ বা সঞ্চিতির একটা অংশ। যেহেতু মূলধন বা সঞ্চিতি সবসময় ক্রেডিট হয়, তাই যে কোনো ধরনের তহবিল সবসময় ক্রেডিট সাইডে বসবে। এবং তারপর দেখতে পাচ্ছি বন্ধকি ঋণ, এটাও আমাদের জন্য এক ধরনের দায়, তাই এটা বসে গেল আমাদের ক্রেডিট সাইডে। এবং সবার শেষে দেখতে পাচ্ছি সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য যেহেতু সম্পদ, তাই এটা বসে গেছে আমাদের ডেবিট সাইডে। এবার সবার শেষে আমরা রেওয়া মিলের যোগফল দেখতে পাচ্ছি 6,30,000 টাকা। এবার চলে যাই গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মোট সম্পদ এবং দায় নির্ণয় করো। আমরা কিন্তু অলরেডি এখান থেকে সম্পদ কি কি সেটা আইডেন্টিফাই করে ফেলেছিলাম, তো আবারও একটু আমরা দেখি আমাদের এখানে সম্পদ কি কি আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুনাম আছে, ভূমি ও দালান কোঠা আছে, তারপরে এখানে অগ্রিম প্রদত্ত ভাড়া আছে এবং সবার শেষে আছে সমাপনী মজুত পণ্য। এই কয়েকটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। তো সবগুলো সম্পত্তি আমরা যোগ করে দিলাম, যোগ করে আমাদের মোট সম্পদের পরিমাণ পাচ্ছি 2,20,000 টাকা। এবার চলে যাব আমাদের দায়ের অংশে। দেখো যেহেতু আমরা চলতি দায় বা মোট দায় আমরা নির্ণয় করছি, এখানে মোট দায়ের মধ্যে প্রথমেই আছে প্রদেয় বিল, তারপর আমরা দেখতে পাচ্ছি বকেয়া বেতন, তারপর আমরা দেখতে পাচ্ছি বন্ধকি ঋণ এবং পেনশন তহবিল। এটা আমাদের দায় পার্শ্ব অর্থাৎ অন্তর দায়ের একটা অন্তর্ভুক্ত বিষয়, মূলধনের একটা অংশ। এবং যেহেতু আমরা এটা সাধারণত জমা করে রাখি এবং পরবর্তীতে সেটা আমাদের পরিশোধ করতে হয়, পেনশন তহবিলটা সাধারণত আমাদের প্রতিষ্ঠানে জমা থাকে তহবিল হিসেবে, আলাদাভাবে সঞ্চয় থাকে এবং পরবর্তীতে আমরা পরিশোধ করি। এবার দেখো আমরা কিন্তু যাদের তহবিল অর্থাৎ যে ব্যক্তিদের বা কর্মচারীদের তহবিল তাদেরকে আমরা পরিশোধ করছি না, তো তাদের নিকট যেহেতু আমরা দায়বদ্ধ আছি তাই এটা বসে যাবে চলতি দায়ের মধ্যে। তো এটা আমরা বসাবো চলতি দায়ে। তাহলে দেখো আমাদের এখানে 4টা চলতি দায় আছে, প্রদেয় বিল, বকেয়া বেতন, পেনশন তহবিল এবং বন্ধকি ঋণ। আশা করছি আমরা সকলে বুঝতে পেরেছি। সো এখানে আমাদের মোট দায়ের পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি 1,20,000 টাকা। তাহলে দেখো এখানে আমরা কিছু ডিফারেন্ট দফা দেখেছি যেগুলো সাধারণত রেওয়া মিলের মধ্যে খুব একটা বেশি কমন থাকে না। তবে আশা করছি প্রত্যেকটা দফা কেন ডেবিট হলো বা কেন ক্রেডিট হলো এবং কেন আমাদের রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হলো সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।